সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসবার জন্য, এবং এরকম একটা প্ল্যাটফর্মে এই প্রস্তাবগুলো উপস্থাপনের সুযোগ পেয়ে আমি অবশ্যই নিজেকে সম্মানিত বোধ করছি। আমরা সরাসরি এই 7 দফা প্রস্তাবে বা যে 7টি প্রস্তাব আমরা দিচ্ছি সে জায়গায় যাবার আগে দুটো বিষয় একটু পরিষ্কার করা দরকার। প্রথমত, আমরা যে এই প্রস্তাবগুলো যেটা আমরা তৈরি করেছি সেটা একটা দীর্ঘ ডেলিবারেশন প্রসেসের মধ্য দিয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে কোন মূলনীতিগুলোকে আমাদের ধারণ করা উচিত। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথেও আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে তাদের অবস্থানগুলোকেও আমরা বোঝার চেষ্টা করেছি, এবং তার ভিত্তিতেই আমাদের এই 7 দফা প্রস্তাবটি তৈরি করা। একই সাথে যে কথাটা বলা দরকার যে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি এই নাগরিক কোয়ালিশন এরকম একটা ক্রান্তিকালে গঠিত হয়েছে, কিন্তু এটা খুব স্বল্পস্থায়ী কোনো প্ল্যাটফর্ম না, এটা টিকে থাকবে। এবং আমরা টিকে থাকার দুটো উদ্দেশ্য, একটা শহীদুল আলম ভাই যেটা বলে গেলেন যে আমরা কিছু ডেমোক্রেটিক ভ্যালুস যেগুলো, এগুলোকে আমরা লালন পালন করি। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে জনগণের যে অধিকার, সেই অধিকারের জন্য আমরা ক্রমাগত আমাদের ভয়েসটাকে রেইজ করে যাব, আমরা সেই দাবির জন্য আমরা কাজ করে যাব। একই সাথে আমরা মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেগুলোর জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমরা রাজনৈতিক সংস্কৃতির একদম সুস্পষ্ট পরিবর্তনকে মাথায় রেখে আমরা কাজ করব। রাজনীতিতে অর্থ এবং পেশি শক্তির যে বিকাশ আমরা দেখেছি সেটার প্রতিরোধে আমাদের কাজ চলমান থাকবে। এই ভ্যালুগুলো আমরা নাগরিক কোয়ালিশনের আমরা যারা সদস্য আছি আমরা খুব স্পষ্টভাবে এগুলোকে এমব্রেস করি, এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সাথে যে জিনিসটা আমরা মনে করি যে বর্তমানে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় যে সুযোগটা আমাদের এসেছে, সেই সুযোগটাকে মাথায় রেখে আমরা মনে করি যে এই মুহূর্তে রাজনীতির পাওয়ার স্ট্রাকচারে, দেশের শাসন কাঠামোয় কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা দরকার। এবং সেই সুনির্দিষ্ট পরিবর্তন আনার ক্ষেত্রে আমরা 3টা প্রিন্সিপালের উপরে জোর দিচ্ছি। আমরা মনে করি এই 3টা মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করতে পেরেছি আমাদের রাজনৈতিক ইতিহাসটাকে পর্যালোচনা করে। আমরা দেখেছি যে নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনী গণতন্ত্রের যে কনসলিডেশন আমরা যেটাকে বলি সেটাকে নিশ্চিত করতে পারে না। আমরা দেখেছি যে ইতিমধ্যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার ক্ষমতা একজন ব্যক্তি, একটি রাজনৈতিক দল বা একটি বিভাগের হাতে, আমরা অনেক সময়ই এটাকে কুক্ষিগত হতে দেখেছি। আমরা মনে করি একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে ভবিষ্যতে আমাদের যে শাসন কাঠামোটা হবে, সেই শাসন কাঠামোতে ক্ষমতার এই কেন্দ্রীভবন যেন না ঘটে, ক্ষমতার মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম, একটা শেয়ার্ড পাওয়ার সিস্টেম, সেটা খুব জরুরি বলে আমরা মনে করি। আমি একটু সময় নিচ্ছি, আমাদের সাথে বেশ কয়েকজন সম্মানিত অতিথি এসেছেন, তাদেরকে জাস্ট বসার জন্য আমি একটু সময় নিচ্ছি। আমি আবার শুরু করছি। যে জায়গাটা বলছিলাম যে আমরা 3টা মূলনীতির উপরে জোর দিয়েছি। প্রথমত, রাষ্ট্রের এই ক্ষমতার যেন কেন্দ্রীভবন না হয় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। দ্বিতীয়ত, আমরা মনে করি যে গণতন্ত্রের সুসংহত অবস্থায় থাকবার জন্য রাষ্ট্রের যেই স্বাধীন জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানগুলো আছে এবং কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোর স্বাধীন ভূমিকা থাকা অত্যন্ত প্রয়োজন, এবং এই ইনস্টিটিউশনগুলো যেন কখনো কোনো অবস্থাতেই নির্বাহী বিভাগের হাতের ক্ষমতার ভেতরে চলে না যায় সেটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের দ্বিতীয় প্রিন্সিপাল। তৃতীয় যে মূলনীতিটার উপরে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে সংবিধান পরিবর্তন করাটা এত বেশি সহজসাধ্য হয়েছে যে সেটা অনেক ধরনের ক্রাইসিসের জন্ম দিয়েছে। আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা কোনো ধরনের পলিটিক্যাল বার্গেইন বা নেগোসিয়েশনের কোনো কালচার আমরা দেখিনি। আমরা মনে করি এটা দরকার। আমরা মনে করি যে কনস্টিটিউশন বা সংবিধান এত সহজে পরিবর্তন করা যাবে সেটাকে আমাদের বন্ধ করবার দরকার। এই 3টা মূলনীতির উপর ভিত্তি করে আমরা আমাদের 7টি প্রস্তাব
উত্থাপন করছি যে 7টি প্রস্তাবের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের যে শাসন কাঠামো আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং আমরা শুধুমাত্র গণতন্ত্রের দিকে উত্তরণ নয়, আমরা গণতন্ত্রকে সংহত সুসংহত করবার রাস্তায় আমরা এগিয়ে যাব। প্রথমত যে জিনিসটা আমরা মনে করি, নাগরিক কোয়ালিশন মনে করে যে বর্তমান বাস্তবতায় আমরা যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি, ক্ষমতা শেয়ারিংয়ের কথা বলছি, সেক্ষেত্রে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি সেই উচ্চকক্ষ 100 সিটের হবে এবং সেখানে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রস্তাব করছি তার সদস্যদের নিয়োগ দেবার জন্য। এবং যখন আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছি তখন আমরা বলছি যে উচ্চকক্ষের যে 100 আসন সংখ্যা, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের যে নির্বাচন হচ্ছে বা সাধারণ যে নির্বাচন হচ্ছে সেই সাধারণ নির্বাচনে তারা যে ভোট পাবেন সেই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে তাদের সিটের সংখ্যা নির্ধারিত হবে। এইটা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা শাসন ক্ষমতার কথা বলছি, যখন আমরা বিভিন্ন বিল নিয়ে আলাপ আলোচনার কথা বলছি, সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সেখানে সকল রাজনৈতিক শক্তির রিপ্রেজেন্টেশন, এই জিনিসটা দরকার। এবং আমরা মনে করি পিআরের মাধ্যমে, যে পিআরের প্রক্রিয়াটাকে আমরা ব্যাখ্যা করলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের, সেটা নিশ্চিত করা হবে। আমরা মনে করি যে এইখানে যে প্রশ্নটা চলে আসে যে আপার হাউসকে যদি আমি শক্তিশালী করি তাহলে গভর্নমেন্টের মধ্যে একটা ডিস্টেবিলাইজেশন চলে আসতে পারে, যে আপার হাউস যদি উচ্চকক্ষ যদি বারবার নিম্নকক্ষের সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করে তাহলে সরকার চলতে পারবে না, এরকম একটা যুক্তি আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা যে প্রস্তাবটা দিচ্ছি, আমরা মনে করি যে উচ্চকক্ষ যদি আমি একটা তৈরি করি তাহলে সেটাকে অর্নামেন্টাল রাখার কোনো মানে হয় না, তাকে নির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। আমরা মনে করি যে উচ্চকক্ষ সব ধরনের আইন প্রণয়ন নিয়ে পর্যালোচনা ও পরামর্শ দিতে পারবে। আমরা মনে করছি এক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের বক্তব্যের সাথে একমত যে অর্থ বিল বাদে, এবং অর্থ বিলের ক্ষেত্রে আমরা সংবিধানের 81 ধারা যেটা সেটাকে রেফার করছি, এবং সেখানে যদি প্রয়োজনীয় সংস্কার আনা দরকার সেটা আনা যেতে পারে। একই সাথে আমরা মনে করছি যে উচ্চকক্ষ যদি কোনো বিলের বিষয়ে নিম্নকক্ষের সাথে একমত না হয় তাহলে সেই বিল আবার নিম্নকক্ষে ফেরত যাবে এবং সেক্ষেত্রে নিম্নকক্ষ যে সিদ্ধান্তটা নেবে সেটাই ফাইনাল থাকবে। এর মাধ্যমে আমরা ডিস্টেবিলাইজেশনের যে লজিকটা আসছে সেটাকে আমরা প্রতিহত করতে পারছি। বাট একই সাথে যেটা বললাম যে উচ্চকক্ষের ভূমিকা থাকতে হবে, আমরা মনে করি সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি এবং যুদ্ধ ঘোষণা সংক্রান্ত কোনো বিল যদি আসে তাহলে সেই ক্ষেত্রে নিম্নকক্ষের সাথে সাথে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা আমাদের রাখতে হবে। মানে এটা শুধুমাত্র উচ্চকক্ষের সিদ্ধান্ত হবে না, এক্ষেত্রে আপার চেম্বারকে বা উচ্চকক্ষেও একমত হতে হবে। আমরা মনে করি যে যে প্রতিষ্ঠানগুলো, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, যেটা আমাদের 2 নম্বর প্রস্তাব, সাংবিধানিক এবং জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানসমূহের চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ, এই ক্ষমতাটা আমরা উচ্চকক্ষকে দিতে চাচ্ছি। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে এই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ওভারসাইট প্রতিষ্ঠান, যেগুলো জবাবদিহিতা নিশ্চিতকারী যে প্রতিষ্ঠান, সেটার যারা চেয়ার এবং সদস্য হবেন তাদেরকেও একটা জবাবদিহিতার আওতায় আসতে হবে। পৃথিবীর সকল দেশে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন যারা আছে তাদের একই সাথে জবাবদিহিতার একটা ব্যাপার থাকে, এবং আমরা মনে করি যে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে যেখানে উচ্চকক্ষ দরকার হলে কি কি অভিযোগ আসছে সেগুলোকে পর্যালোচনা করতে পারবেন, এবং সেটার ভিত্তিতে যদি প্রয়োজন মনে হয় তাহলে এই সাংবিধানিক এবং জবাবদিহিতা নিশ্চিতকারী যে সদস্যরা আছেন তাদেরকে অপসারণের ক্ষমতাও আমরা উচ্চকক্ষকে দিতে যাচ্ছি। আমরা উচ্চকক্ষে কিছু নির্দিষ্ট সংসদীয় কমিটি আমরা গঠন করতে চাচ্ছি, যারা আমরা মনে করি যে এই যে আমরা যেটা বললাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জবাবদিহিতা নিশ্চিতকারী যে প্রতিষ্ঠান, তাদের তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে। সেই জবাবদিহিতার দায়িত্বটা উচ্চকক্ষের স্ট্যান্ডিং কমিটির কাছে আমরা দিতে চাচ্ছি, এবং সেই উচ্চকক্ষের স্ট্যান্ডিং কমিটি আমরা চাই তারা যেন নিয়মিত এই প্রতিষ্ঠানগুলোর পারফরমেন্সকে একটা ইভ্যালুয়েট করেন। তারা রিপোর্টগুলোকে হচ্ছে গিয়ে দেখবেন, সেগুলোকে নিয়ে হচ্ছে গিয়ে তারা আলাপ আলোচনা করবেন, এবং এখানে কোনো সমস্যা হলে সেগুলোকে নিয়ে তারা পর্যালোচনা করবেন। আমরা মনে করি যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রকাশ্য শুনানির ক্ষমতা আপার হাউসের থাকতে হবে, এবং সেটা দরকার হলে টেলিভাইজড হবে, সকল জায়গায় সেটাকে দেখানো হবে। এবং নির্বাহী সিদ্ধান্তসমূহের পর্যালোচনা, যেটা একটা সাধারণ দায়িত্ব, সো উচ্চকক্ষের এই ভূমিকাগুলো আমরা চাচ্ছি। তার মানে আমরা শুধু একটা উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সেটা প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে কথা বলছি না, একই সাথে আমরা বলছি যে উচ্চকক্ষকে আমাকে কি কি স্পেসিফিক রেসপন্সিবিলিটি দিতে হবে সে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের 2 নম্বর দফা হচ্ছে এই সাংবিধানিক এবং জবাবদিহিতা নিশ্চিতকারী
যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ প্রক্রিয়া। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এগুলোর নেতৃত্বে যিনি থাকেন তার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে যদি এক্সিকিউটিভের কন্ট্রোল থাকে, নির্বাহী বিভাগের কন্ট্রোল থাকে, সেটা আসলে গ্রহণযোগ্য নয়। এবং আমাদের মনে রাখতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান বা জবাবদিহিতা নিশ্চিতকারী যে প্রতিষ্ঠান সেগুলো নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান নয়, সেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদের কাজ হচ্ছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা। যে প্রতিষ্ঠানটি নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করবে সে যদি নির্বাহী বিভাগ দ্বারাই হচ্ছে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তার স্বাধীনতা থাকে না। এটা আমাদের মনে রাখা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা মনে করি যে সাংবিধানিক সংস্থা যেমন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস এবং জবাবদিহিতামূলক নিশ্চিতকারী প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার কমিশনের কথা ইতোমধ্যেই এসেছে, তথ্য কমিশন, এই ধরনের যে কমিশনগুলো আছে এগুলোর ক্ষেত্রে এগুলোর চেয়ার বা মেম্বার নিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে এবং আমাদের প্রেফার্ড প্রস্তাব হচ্ছে যে এগুলোর নাম নির্বাহী বিভাগ প্রস্তাব করতে পারেন, কিন্তু তাদের এই প্রস্তাব করার পরে সেটাকে অ্যাপ্রুভাল করার রেসপন্সিবিলিটি থাকবে হচ্ছে আপার চেম্বারের। উচ্চকক্ষ অনুমোদন দেবেন, উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সদস্য বা চেয়ার নিয়োগ হবে না। আমরা এটা মনে করি যে সব জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান উচ্চকক্ষের, যে একটি স্থায়ী কমিটির কথা বললাম, তার কাছে দায়বদ্ধ থাকবে এবং সেখানে উচ্চকক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপসারণের যে ব্যাপারটা সেটার কথা আবারও বললাম। আমরা মনে করি যে উচ্চ আদালতের যে বিচারপতি নিয়োগ সেখানে উচ্চকক্ষের ভোটের কোনো ভূমিকা লাগবে না, কিন্তু যেটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন যেটার কথা বলা হয়েছে তারা যে বিচারকদের নিয়োগ দেবেন তাদের একটা ভেটিং দরকার, যে ভেটিংটা আপার হাউস করতে পারে। আপার হাউসের একটা স্পেসিফিক স্ট্যান্ডিং কমিটি থাকতে পারে যারা এই যে যাদেরকে বিচারক পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে তারা একটা ভেটিং করতে পারেন। এই ক্ষমতাটা আমরা উচ্চকক্ষকে হচ্ছে দিতে যাচ্ছি। একই সাথে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি যে নির্বাহী বিভাগের যে নিয়োগ সেগুলো নির্বাহী বিভাগের হাতে থাকা উচিত, সেগুলোতে উচ্চকক্ষ ভূমিকা থাকা উচিত না। আমরা মনে করি অ্যাটর্নি জেনারেল বা প্রতিরক্ষা প্রধান সহ নির্বাহী বিভাগভুক্ত পদসমূহ এগুলো পুরোপুরি সরকারের নিয়োগের মধ্যে থাকুক। উচ্চকক্ষ তাদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, কিন্তু নিয়োগে যেন হচ্ছে গিয়ে এখানে কোনো ভূমিকা না থাকে। আমরা মনে করি যে নতুন জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান, স্থানীয় সরকার কমিশনের কথা ইতিমধ্যে এসেছে, পুলিশ কমিশন নিয়ে কথা হচ্ছে, জনপ্রশাসন সংস্কার কমিশন একটি কমিশনের কথা বলেছেন, নারী কমিশন একটি নারী সংস্কার কমিশনের রিপোর্ট এটি নারী কমিশনের কথা বলেছেন, লেবার কমিশনের, শ্রম কমিশনের কথা এসেছে। আমরা এই কমিশনগুলোকে প্রতিষ্ঠা করতে চাই কারণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দরকার, এবং আমরা মনে করি যে এগুলোর একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাসও দরকার হলে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম বিকল্প যেটা আমরা মনে করি আপার হাউসের মাধ্যমে। একই সাথে দ্বিতীয় যে বিকল্প সাংবিধানিক সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছেন সেটাকেও আমরা আমাদের হিসাবের মধ্যে রাখছি, শুধু ওইটুক পার্থক্য বাদ দিয়ে যে আমরা মনে করি যে এক্সিকিউটিভ পজিশনের যে নিয়োগগুলো সেগুলো যেন হচ্ছে গিয়ে এনসিসির মাধ্যমে না হয়। কিন্তু এনসিসির মাধ্যমে বা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের মাধ্যমে যদি নিয়োগ দেওয়ার যে প্রস্তাব সেটি যদি রাজনৈতিক দলগুলো গ্রহণও করে সেক্ষেত্রেও আমরা মনে করি যে স্থায়ী কমিটির মাধ্যমে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, তাদের পারফরমেন্স রিভিউ করা, এই রেসপন্সিবিলিটিগুলো আমরা মনে করি যে উচ্চকক্ষের থাকা উচিত। কারণ উচ্চকক্ষ এই ভূমিকাগুলো পালন করার মাধ্যমেই দুটো জিনিস, এক, সে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে পারবে, সে একই সাথে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন অফ পাওয়ার সে প্রতিরোধ করতে পারবে, এবং তৃতীয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন অ্যাপ্রুভালের জায়গায় আসব তখন কিন্তু রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ বা হচ্ছে বার্গেইনের একটা জায়গা সৃষ্টি হবে, আলাপ আলোচনা করবার একটা জায়গা সৃষ্টি হবে যেটা আমাদের গণতান্ত্রিক ইতিহাসে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। এই নেগোসিয়েশনের জায়গাটা কোথাও না কোথাও শুরু করতে হবে। সো আমরা মনে করি এই নিয়োগ এবং বিভিন্ন জায়গায় উচ্চকক্ষ যে মতামতগুলো দিতে পারবে সেটার মাধ্যমে আমরা এই প্রক্রিয়াটার একটা সূচনা করতে পারি। 3 নম্বর আমাদের যে প্রস্তাব আছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করছি যে এনসিসির হাত থেকে এই রেসপন্সিবিলিটিটা সরিয়ে দেওয়া উচিত। আমাদের প্রস্তাব হচ্ছে যে সংসদ বিলুপ্তির 2 মাস আগে একটি 10 সদস্যের সর্বদলীয় সংসদীয় কমিটি, অল পার্টি পার্লামেন্টারি কমিটি গঠন করা হবে, যেখানে সরকারি দল থেকে 5 জন এবং বিরোধী দল থেকে 5 জন সদস্য থাকবেন। আমরা বলছি যে সরকার এবং বিরোধী দল প্রত্যেকে 3 জন করে প্রার্থী
নিয়োগ দেবেন, যারা নির্দলীয় হবেন, দলের জায়গা থেকে নয়, এবং তারপরে এই অল পার্টি পার্লামেন্টারি কমিটি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন। তাকেই প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে যদি এই 10 জনের মধ্যে 8 জন কোনো একজন ব্যক্তির ব্যাপারে একমত হন। আমরা জানি বর্তমান বাস্তবতায় এটা হয়তো কঠিন মনে হতে পারে, আমরা আশা করি এক পর্যায়ে আমরা এই জায়গায় যাব, কিন্তু যদি বাই এনি চান্স এই 8 জনের সম্মতি যদি আমরা না পাই, তাহলে আমরা যেটা প্রস্তাব করছি যে এই 6 জনের নামটা উচ্চকক্ষে চলে যাবে, এবং উচ্চকক্ষে এই যে 100 জন সদস্য থাকবেন তারা র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতির মাধ্যমে, তার মানে হচ্ছে যে 6 জনের নাম আছে, তার মধ্য থেকে তারা তাদের পছন্দের ক্রম অনুসারে আইডেন্টিফাই করবেন, এবং সেই র্যাঙ্ক চয়েস ভোটিং সিস্টেমের মাধ্যমে একজন এখান থেকে বের হয়ে আসবেন। সে একজন হবেন হচ্ছে গিয়ে চিফ অ্যাডভাইজার, তিনি তার পছন্দ অনুযায়ী 10 জন উপদেষ্টা নিয়োগ করবেন। এই জায়গাটায় জোর দেওয়ার একটা বড় কারণ আছে, কারণ আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেখানেও একদম শেষ অপশন হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির জায়গায় চলে এসেছে। নাগরিক কোয়ালিশন মনে করে যে স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবার জন্য বিচার বিভাগকে এই ধরনের কার্যকলাপ থেকে আমরা যত দূর সম্ভব দূরে রাখতে পারি সেটার উপর আমাদের জোর দিতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। কারণ আমরা দেখেছি যে এই ধরনের কোনো অপশন যখনই থাকে তখনই বিচার বিভাগকে রাজনীতিকরণের একটা প্রক্রিয়া তৈরি হয়। সো আমরা একটু বাইরে থেকে এসে চিন্তা করার চেষ্টা করেছি কিভাবে বিচার বিভাগকে বাইরে রেখে আমরা একটা প্রস্তাব দিতে পারি। এটা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব। 4 নম্বরে আমরা মনে করি প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, যেটা আমি বলছিলাম যে আমরা ওই 3টা প্রিন্সিপালের বেসিসে আমাদের 7টা প্রস্তাব আইডেন্টিফাই করেছি। আমরা কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 2 মেয়াদ পর্যন্ত, এই জায়গাটা আমরা খুব স্ট্রিক্ট, এইটা আমাদের পজিশন। এই জায়গায় কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের বক্তব্যের সাথে আমরা একমত, মানে এইখানে পরবর্তীতে আবার বা পরপর এরকম কোনো কিছু না, একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ পর্যন্ত পারবেন, এর বাইরে কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে আমাদের পজিশন। স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার এবং প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর, এটা হচ্ছে আমাদের 5 নম্বর দফা। আমরা জানি যে বর্তমান কনস্টিটিউশনে 2টো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির স্বীকৃতি দেওয়া আছে, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আর আছে হচ্ছে কমিটি অফ প্রিভিলেজেস। আমরা মনে করি যে বর্তমান সংবিধানে আরও 2টা কমিটি, সংসদীয় কমিটি স্বীকৃতি দরকার। একটা হচ্ছে সিলেক্ট কমিটি অন বিলস, আরেকটা যেটা আমরা প্রপোজ করছি, যেটার কথা আমরা শুরুতেই বলে আসছি উচ্চকক্ষের ক্ষেত্রে, সাংবিধানিক ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি। আমরা মনে করছি যে এই যে 4টা যেটাকে আমরা অ্যাকনলেজ করছি সংসদীয় কমিটি, অ্যাটলিস্ট এর মধ্যে 2টা আমরা মনে করি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা সবচাইতে শক্তিশালী কমিটি সেটা, এবং এই উচ্চকক্ষের সাংবিধানিক ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি, এই দুটোর সভাপতি বা চেয়ারম্যান যেন অবশ্যই বিরোধী দল থেকে আসেন, এইটা আমরা মনে করি। একই সাথে যে অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটি তার চেয়ার যে অপোজিশন হতে পারবেন না সেটা না, সেক্ষেত্রে নেগোসিয়েশন করতে হবে, কিন্তু এই দুটো আমাদের জন্য মনে হয়েছে মাস্ট, যে এই দুটো অবশ্যই বিরোধী দল থেকে আসতে হবে, আদারওয়াইজ ওই যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা সেটা আমরা নিশ্চিত করতে পারবো না। আমরা মনে করি যে সংসদের উভয় কক্ষের ডেপুটি স্পিকার আসা উচিত বিরোধী দল থেকে, এবং সংসদের প্রতি অধিবেশনে ডেপুটি স্পিকার যেন সংসদ পরিচালনার জন্য ফ্লোর টাইমের অন্তত 40% সময় পান, সেটি নিশ্চিত করার একটা বাধ্যবাধকতা, যেটা হয়তো রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে করা যেতে পারে, সেটার কথা আমরা বলছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা থাকা উচিত, এবং একটি নির্ধারিত বাধ্যতামূলক প্রশ্ন উত্তর সেশন আমরা হচ্ছে গিয়ে প্রস্তাব করছি, যেখানে তিনি সংসদ সদস্যদের সরাসরি প্রশ্নের জবাব দেবেন। 6 নম্বর দফায় এসে আমরা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলছি। এক্ষেত্রে আমরা মনে করি যেটা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলোকে আসন্ন সাধারণ নির্বাচনে অবশ্যই তারা যে পরিমাণ নমিনেশন দেবেন তার 20% মিনিমাম, কমপক্ষে, এটা আপার লিমিট না, এটা লোয়ার লিমিট, 20% যেন নারী প্রার্থী মনোনীত করেন, সেটার বাধ্যবাধকতা দিতে হবে। একই সাথে আমরা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, যে 100টি অতিরিক্ত সংরক্ষিত নারী আসন, যেখানে এই নারী আসনের প্রার্থীরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, এই সরাসরি নির্বাচনটা আমাদের একটা নন নেগোশিয়েবল পয়েন্ট। আমরা মনে করি এই সরাসরি নির্বাচনটা হবে, মানে করতেই হবে, না হলে শুধুমাত্র মনোনীত করার মাধ্যমে নারীর ক্ষমতা নিশ্চয়তা করার দিকে আমরা যেতে পারবো না। 7 নম্বরটা আসলে সত্যিকার অর্থে বাকি যে দাবিগুলো আমরা বলছি তার একটা কম্বিনেশন।
ওই 6টা দাবির ব্যাপারে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো, কারণ আমরা যেই আলাপ আলোচনা করেছি, সবচেয়ে আনন্দের ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগুলো নিয়ে কোনো আপত্তি নেই, প্রিন্সিপালগুলো নিয়ে মোরললেস সবাই এগ্রিড যে আমাদের ক্ষমতার এই কেন্দ্রীভবন কমাতে হবে, আমাদের কনস্টিটিউশনের ম্যানিপুলেশন বন্ধ করতে হবে, এই জিনিসপত্রগুলো নিয়ে একটা ঐকমত্য আছে। দ্বিমত আছে কিছু, সেটা আমরা দেখেছি হচ্ছে গিয়ে কী প্রক্রিয়ায় আমরা এটা করতে পারি সেইটা নিয়ে। আমরা বিভিন্ন আলাপ আলোচনা করে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য হতে পারে প্র্যাকটিক্যালিটি এবং হচ্ছে গিয়ে সোসাইটির নিড, এই চিন্তাভাবনাগুলো করে আমরা এই 6টা প্রস্তাব দিয়েছি। আমাদের 7 নম্বর প্রস্তাবে আমরা জুলাই সনদের কথা বলছি, জুলাই চার্টারের কথা বলছি। আমরা মনে করি যে যেই আলাপগুলো আমরা করলাম, যে প্রস্তাবগুলো আমরা দিলাম, এই প্রস্তাবগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ তৈরি করা হবে, যে জুলাই সনদকে প্রত্যেকটা রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করবেন। আমরা মনে করি যে এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী এবং সংগঠনগুলোর জন্য ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের মুখোমুখি না হওয়ার সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে, এবং একই সাথে এই সনদকে আমরা সংবিধানের পরিশিষ্ট হিসেবে সংযুক্ত করে সংবিধানের প্রস্তাবনায় বা প্রিয়াম্বেলে একে যেন সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, সেই ধরনের একটা প্রস্তাব করছি, যাতে এই জুলাই সনদটা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক যে ফাউন্ডেশনটা বা গণতান্ত্রিক ফাউন্ডেশনটা আমরা তৈরি করছি সেটার ভিত্তি হিসেবে কাজ করে। এটা হচ্ছে কি আমাদের 7 দফা।